মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে ইলাহি আকবর প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার দায়িত্বে ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল সময়ে সেনাবাহিনীর প্রধানের অনুরোধে তিনি ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সেনাপ্রধানের বৈঠক আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার গঠনেও এই সাবেক সেনা কর্মকর্তার ভূমিকা ছিল। সম্প্রতি ৫ আগস্ট পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে তিনি প্রথম আলোয় দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। এতে তিনি বলেছেন, সেনাপ্রধান ক্ষমতা রক্তপাত চাননি, চেয়েছিলেন রাজনৈতিক সমাধান। এছাড়া তিনি ৫ই আগস্ট পরবর্তীকালে ভারতে পলাতক শেখ হাসিনার পক্ষে তার অনুগত কমান্ডারদের অভ্যুত্থান প্রচেষ্টা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। দীর্ঘ সাক্ষাৎকার থেকে ওই অংশটি শোনা যাক। প্রথম আলো। জুলাই আন্দোলনে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও তাঁদের পরিবারের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ ছিল? উদ্যোগগুলো কি সমন্বিত ছিল? উত্তরে, ফজলে ইলাহি আকবর বাংলাদেশের আন্দোলনের ইতিহাসে সম্ভবত প্রথমবারের মতো অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং তাঁদের পরিবারের সদস্যরা এত দৃশ্যমান ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এটি শুধু অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বিষয় ছিল না, তাদের অনেকের সন্তান, ভাই কিংবা নিকটাত্মীয় সেনা কর্মকর্তা বা সদস্য হিসেবে কর্মরত। সামরিক পরিবারগুলো যখন প্রকাশ্যে আন্দোলনের প্রতি সংহতি জানালো, সেটি কর্মরত তরুণ কর্মকর্তা ও সৈনিকদের মানসিকতায় অবশ্যই প্রভাব ফেলেছে। মধ্য জুলাই মিরপুর ডিএইচএসের ফটক ভেঙে আন্দোলনকারীদের ওপর আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী ও পুলিশের হামলা এবং সেখানকার বাসিন্দাদের আক্রান্ত হওয়ার ঘটনা অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও তাঁদের পরিবারকে আরও ঐক্যবদ্ধ করে। এরপর বিভিন্ন ডিএইচএসের আলোচনা শুরু হয়। অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও পরিবারের সদস্যরা মিছিল করেন। ৪ আগস্ট রাওয়া ক্লাবে জ্যেষ্ঠ অবসরপ্রাপ্ত কর্মকর্তারা সংবাদ সম্মেলন করেন। এসব উদ্যোগ কোনো একক কেন্দ্র থেকে পরিকল্পিত বা কঠোরভাবে সমন্বিত ছিল না। পুরো বিষয়টি অনেকটাই স্বতঃস্ফূর্ত ছিল। পরিবার, বন্ধু ও বিভিন্ন গ্রুপে আলোচনা হচ্ছিল। সবার উদ্বেগ ও চাওয়া প্রায় একই ছিল। সবাই বলছিল, আর রক্তপাত নয়, জনগণের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবহার করা যাবে না। আমি মনে করি অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও তাদের পরিবারের অংশগ্রহণ সেনাবাহিনীর সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করেছে। তরুণ কর্মকর্তারা তাদের পরিবার ও সৈনিকদের কাছ থেকে নিয়মিত প্রতিক্রিয়া পাচ্ছিলেন। দুঃখজনকভাবে জুলাই ঘোষণায় অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও তাদের পরিবারের এই ভূমিকা যথাযথভাবে স্বীকৃতি পায়নি। প্রথম আলো। আপনি আগে বলেছেন, সেনাবাহিনীকে দেশের স্থিতিশীলতার কেন্দ্র হিসেবে দেখেন। কেন এমনটি মনে করেন? ফজলে ইলাহি আকবর আমাদের মতো উন্নয়নশীল, ঘনবসতিপূর্ণ এবং রাজনৈতিকভাবে বিভক্ত দেশে সেনাবাহিনীর একটি বিশেষ অবস্থান রয়েছে। আমি বলছি না সেনাবাহিনী কখনো ভুল করেনি। সেনাবাহিনীরও অনেক ভুল ও বিতর্কিত ভূমিকা রয়েছে। তারপরও দেশের অধিকাংশ মানুষ এখনও এই প্রতিষ্ঠানটিকে সম্মান করে এবং জাতীয় সংকটে এর দিকে তাকায়। তবে এর অর্থ এই নয় যে সেনাবাহিনী ক্ষমতা নেবে। ১৯৭৫ সালের পর আমরা সেনাবাহিনীর ভেতরে বারবার অস্থিরতা, অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থান দেখেছি। একবার বাহিনীর ভেতরে অস্থিতিশীলতা শুরু হলে সেটি একটি ঘটনায় সীমাবদ্ধ থাকে না, আরও ঘটনা জন্ম দেয় এবং পুরো দেশকে অস্থিতিশীল করে। এ কারণে ৫ আগস্টের পর আমার প্রধান উদ্বেগ ছিল সেনাবাহিনীর ভেতরে যেন কোনো অস্থিরতা তৈরি না হয়। বিএনপির পক্ষে আমার অবস্থান থেকে আমি যতটা পেরেছি স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করেছি। আমার লক্ষ্য ছিল কোনো সংঘাত ছাড়াই যত দ্রুত সম্ভব একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। আমার কাছে সেনাবাহিনী ছিল দেশের স্থিতিশীলতার কেন্দ্র। সেই প্রতিষ্ঠানকে স্থিতিশীল রেখেই নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা যেতে হবে। নির্বাচন সফল না হলে আরও অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারত। প্রথম আলো। শেখ হাসিনার দেশত্যাগের প্রক্রিয়াকে কিভাবে মূল্যায়ন করেন? তাকে চলে যেতে দেওয়াটা সঠিক সিদ্ধান্ত ছিল? ফজলে ইলাহি আকবর পুরো প্রক্রিয়ার সব অংশের প্রত্যক্ষ সাক্ষী আমি নই। তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাদের পার্লামেন্টে যে বক্তব্য দিয়েছিলেন, সেখান থেকে বোঝা যায় বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হয়েছিল এবং খুব অল্প সময়ের মধ্যে শেখ হাসিনার ভারতে যাওয়ার ব্যবস্থা হয়। ওই পরিস্থিতিতে তাঁকে চলে যেতে দেওয়াই সবচেয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত ছিল বলে আমি মনে করি। সিদ্ধান্ত নিতে আরও দেরি হলে ব্যাপক রক্তপাত হতে পারত। চারদিক থেকে মানুষ গণভবনের দিকে এগিয়ে যাচ্ছিল। তাকে সেখানে রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে সেনাবাহিনী ও জনগণ সরাসরি মুখোমুখি হয়ে পড়ত। ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ নেতারা আগে বলেছিলেন শেখ হাসিনার পতন হলে লাখো মানুষ মারা যাবে। শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি, আরও রক্তপাত এড়ানো গেছে। সেই বিবেচনায় তার দ্রুত পালিয়ে যাওয়াই ছিল ভালো সিদ্ধান্ত।
প্রথম আলো। 5 থেকে 8 আগস্টের মধ্যে, বিশেষ করে 7 আগস্ট সেনাবাহিনীর ভূমিকা কেমন ছিল? তখন সেনাবাহিনীর অভ্যন্তরে অনেক ঘটনা ঘটেছে বলে শোনা যায়। এ বিষয়ে আপনার কিছু জানা আছে? ফজলে ইলাহি আকবর: আমি এটিকে সুসংগঠিত পরিকল্পনা হিসেবে নিশ্চিত করে বলতে পারবো না। আমি পুরো প্রক্রিয়ার প্রত্যক্ষ সাক্ষীও নই। তবে আমার কাছে খবর এসেছিল 5 আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটি উল্টে দেওয়ার একটা চেষ্টা চলছিল। তৎকালীন কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানের নাম শুনেছিলাম। তিনি আগে স্পেশাল সিকিউরিটি ফোর্সের মহাপরিচালক ছিলেন। আগের সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে তার দীর্ঘদিনের যোগাযোগ ছিল। তবে আমি তাকে কোনো পরিকল্পনা করতে সরাসরি দেখিনি। অন্যদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তার নাম শুনেছিলাম। তাকে আমি অনেক আগে থেকে চিনতাম। আমি যখন ডিরেক্টর মিলিটারি অপারেশনস ছিলাম তখন তিনি মেজর পদে আমার অধীনে দায়িত্ব পালন করেছিলেন। ফলে তার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ ছিল আমার। তৎকালীন ডিজিএফআই মহাপরিচালকের সঙ্গেও ওই সময় আমার কয়েকবার কথা হয়েছিল। তবে তিনি কথিত উদ্যোগের অংশ ছিলেন এমন কথা আমি নিশ্চিতভাবে বলছি না। আমার চেষ্টা ছিল যাদের সঙ্গে যোগাযোগ সম্ভব তাদের সবাইকে সম্ভাব্য পরিণতি সম্পর্কে সতর্ক করা। আমি বলেছিলাম এ ধরনের কিছু করবেন না। আপনারা 1975 সালের 7 নভেম্বর দেখেননি, আমি দেখেছি। আমার বক্তব্য ছিল জনগণ যদি মনে করে সেনাবাহিনীর একটি অংশ বাইরের কোনো শক্তির সহায়তায় ক্ষমতাচ্যুত সরকারকে ফিরিয়ে আনার চেষ্টা করছে তাহলে তার প্রতিক্রিয়া অত্যন্ত ভয়াবহ হতে পারে। সেটি শুধু সাধারণ মানুষের প্রতিরোধে সীমাবদ্ধ থাকবে না, সেনাবাহিনীর সৈনিকদের মধ্যেও বিদ্রোহাত্মক পরিস্থিতি তৈরি হতে পারে। সৈনিকেরা মাত্রই মানুষের ভালোবাসা ও আস্থা ফিরে পেয়েছিলেন। তারা দেখেছিলেন মানুষ তাদের স্বাগত জানাচ্ছে। এর পরপরই আগের সরকারকে ফিরিয়ে আনার চেষ্টা হলে সৈনিকেরা সেটিকে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখতে পারতেন। আমি সংশ্লিষ্টদের বলেছিলাম এমন কিছু করবেন না যার কারণে নিজেদের অধীনে সৈনিকদের হাতেই জ্যেষ্ঠ কর্মকর্তাদের জীবন বিপন্ন হতে পারে। প্রথম আলো। আপনি কেন 7 নভেম্বরের সঙ্গে পরিস্থিতিটির তুলনা করছিলেন? ফজলে ইলাহি আকবর: আমি তখন সেনাবাহিনীর ক্যাপ্টেন ছিলাম। 1975 সালের 3রা থেকে 7 নভেম্বর সেনাবাহিনীর ভেতরে ক্ষমতার পালাবদল, পাল্টা অভ্যুত্থান ও সিপাহীদের প্রতিক্রিয়া আমি কাছ থেকে দেখেছি। খালেদ মোশাররফের উদ্যোগকে জনগণের একটি অংশ ভারতপন্থী হিসেবে দেখেছিল। সেই ধারণাই শেষ পর্যন্ত তার উদ্যোগের বিরুদ্ধে গিয়ে জিয়াউর রহমানের পক্ষে পরিস্থিতি তৈরি করেছিল। জ্যেষ্ঠ কর্মকর্তাদের একটি সিদ্ধান্ত অধীনস্থ সৈনিকদের কাছে গ্রহণযোগ্য না হলে পরিস্থিতি কত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে সেই অভিজ্ঞতা আমার ছিল। 2024 সালে 5 আগস্টের পরও সেনাবাহিনীর তরুণ কর্মকর্তা ও সৈনিকদের মনোভাব আগের সরকারের বিপক্ষে ছিল বলে আমার কাছে তথ্য ছিল। ফলে তাদের মনোভাবের বিপরীতে গিয়ে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে সেনাবাহিনীর ভেতরেই সংঘাত তৈরি হতে পারত। বাংলার জানালায় জহিরুল ইসলাম।